আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। পৌনে ২ মাস আগে গত সেপ্টেম্বরে আল জাজিরার একটি খবরের শিরোনাম ছিল হাউ ডিড ইন্ডিয়া ইউএস রিলেশনস ডিক্লাইন সো সাডেনলি, মানে কিভাবে এত দ্রুত ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটল। মোদি আর ট্রাম্পের বন্ধুত্বের সুতোয় কিভাবে টান পড়েছিল সেটি ছিল গত কিছুদিন ধরে মিডিয়ার আলোচ্য বিষয়। অথচ অক্টোবরের শেষে এসে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর হলো প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারত যুক্তরাষ্ট্র 10 বছর মেয়াদী চুক্তি সই। বিশ্লেষকদের ধারণা, এই চুক্তিটি দক্ষিণ এশিয়া সহ পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলের কৌশলগত সমীকরণকে রাতারাতি বদলে দিতে পারে, কারণ চুক্তিটি এমন এক সময়ে স্বাক্ষরিত হলো যখন ট্রাম্প প্রশাসনের অধীনে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য এবং শুল্ক নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছিল। আবার অনেকেই মনে করছেন মাত্র 7 দিন আগে ইউএস স্টেট ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্সের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে শপথ নিয়েছেন পল কাপুর। তিনি দায়িত্ব নেওয়ার পরই ভারতের সাথে বৈঠকের পর এই চুক্তিটি স্বাক্ষরিত হলো। আবার দক্ষিণ এশীয় ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব কমানোর জন্য মার্কিনীদের যে মাথা ব্যথা, তাতে জড়িয়ে আছে বাংলাদেশের নাম। এরই মধ্যে বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত সিনেটের হিয়ারিং এ দেওয়া বক্তব্যে সেটি স্পষ্ট করেছেন। প্রকাশ্যে না হলেও পর্দার আড়ালে আমেরিকা, চীন ও ভারত এই বিদেশি শক্তিগুলো বাংলাদেশের রাজনীতিতে নাক গলিয়ে থাকে এমন আলোচনা হর হামেশাই শোনা যায়। প্রশ্ন হলো, চীনের বলয় থেকে বাংলাদেশকে আমেরিকার যে দূরে রাখতে চাওয়া, ক্ষমতার পালাবদলের পর ভারতের সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীতল সম্পর্ক, এসব কিছুর মধ্যে ভারতের সাথে আমেরিকার নতুন চুক্তি, বিশেষ করে পল কাপুরের দায়িত্ব নেওয়ার পর কি বাংলাদেশের জন্য কোনো ভিন্ন বার্তা বহন করবে? আবার বাংলাদেশের সাম্প্রতিক সময়ের রাজনৈতিক পরিস্থিতি, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে আন্তর্জাতিক গোষ্ঠীগুলোর চাপের সমীকরণে কি নতুন কোনো মেরুকরণ ঘটতে পারে? সূত্রগুলো বলছে, নতুন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন ঢাকায় আসার পরে সফরে আসবেন পল কাপুর। তখন দৃশ্যপটে অনেক নতুন সমীকরণ ভেসে উঠতে পারে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুত্ব আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে শিরোনাম হয়েছিল। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়ে মোদীর সাথে বৈঠকেও ছিল সেই সুর। কিন্তু দুই ভালো বন্ধুর চেনার সম্পর্কে টানাপোড়েন তৈরির প্রথম উপলক্ষ ছিল ট্রাম্পের ঘোষিত বাণিজ্য শুল্ক নীতি। এ নিয়ে আল জাজিরার মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকেও বেশ খোঁচা দিয়ে প্রতিবেদন প্রকাশ করতে দেখা গিয়েছে। যেমন আল জাজিরার একটি খবরের শিরোনাম ছিল, বন্ধু ট্রাম্পের শুল্কের ঠেলা সামলাতে পারবে তো মোদির ভারত। এমনকি মার্কিন পররাষ্ট্র নীতি বিশ্লেষক এবং ফরেন পলিসি ম্যাগাজিনের কলামিস্ট মাইকেল কুগেলম্যানও মন্তব্য করেছিলেন, ট্রাম্প মোদির বন্ধুত্ব ভাবা ছিল। তবে উত্তেজনা কমানোর চেষ্টা দুই পক্ষ থেকেই চলছিল। মাঝে উত্তেজনার বরফ গলতে শুরু করলেও পাক ভারত সংঘাত নিয়ে ট্রাম্পের নানান মন্তব্য সেই সম্পর্ককে নিয়ে যায় অচেনা ছন্দে। এর মধ্যে কমপক্ষে 2 বার ট্রাম্প ও মোদির সাক্ষাৎ হওয়ার কথা থাকলেও নরেন্দ্র মোদি সেখানে যাননি। অনেক বিশ্লেষকই মনে করেন মোদি ট্রাম্পের সাক্ষাৎ এড়িয়ে গেছেন। সবশেষ মালয়েশিয়া আসিয়ান শীর্ষ সম্মেলনে যাননি ভারতের প্রধানমন্ত্রী। কিন্তু আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে ট্রাম্পের চাপিয়ে দেওয়া অতিরিক্ত শুল্ক আদৌ কমানো হবে কি না সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া না গেলেও এরই মধ্যে এসেছে নতুন একটি খবর। খবরটি হলো, ভারত ও যুক্তরাষ্ট্র 10 বছর মেয়াদী একটি প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে। প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াতে এই কাঠামোগত চুক্তি সই হয়েছে বলে উভয় দেশের পক্ষ থেকে বলা হয়েছে। 31 অক্টোবর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এই চুক্তি স্বাক্ষরিত হয়। কুয়ালালামপুরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ও ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বৈঠকের পর এই চুক্তির ঘোষণা দেওয়া হয়। হেগসেথ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন, এই চুক্তি দুই দেশের মধ্যে সমন্বয়, তথ্য আদান প্রদান ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করবে। পাশাপাশি এটি আঞ্চলিক স্থিতিশীলতা ও ডিটারেন্স বা উত্তেজনা প্রশমন সক্ষমতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে। দর্শক, চুক্তিটি এমন এক সময় হলো যখন দুই দেশ বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর 50% শুল্ক আরোপের পর সম্পর্কে টানাপোড়েন চলছে। রাশিয়ার জ্বালানি তেল ও অস্ত্র কেনার কারণে ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে এখন ভারতীয় পণ্যে 50% শুল্ক দিয়েছে ট্রাম্পের প্রশাসন। নতুন প্রতিরক্ষা চুক্তিটি ভারত যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সম্পর্কের পুরো কাঠামোর জন্য নীতি নির্দেশনা হিসেবে কাজ করবে। এই চুক্তির বিষয়ে থিঙ্ক ট্যাঙ্ক ইউরেশিয়া গ্রুপের বিশ্লেষক প্রমিত পাল চৌধুরী বলেছেন, চুক্তিটি আসলে জুলাই-আগস্ট মাসে হওয়ার কথা ছিল, কিন্তু ট্রাম্পের পাকিস্তান নিয়ে দেওয়া কিছু মন্তব্যে ভারতের অসন্তোষের কারণে চুক্তিটি হতে দেরি হয়।
প্রমিত পাল চৌধুরীর এই কথার অর্থ হলো ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের উত্তেজনার বড় গলা শুরু হয়ে গেছে। এতদিন ধরে দুই দেশের সম্পর্কের মধ্যে যে টানাপোড়েন, তার পেছনে ভারতের রুশ জ্বালানি তেলের উপর নির্ভরতা একটি বড় কারণ ছিল। আবার রাশিয়া এখনো ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ, যদিও সাম্প্রতিক বছরগুলোতে সেই নির্ভরতা ধীরে ধীরে কমছে। এমন পরিস্থিতিতে দুই দেশের জন্য বহুল প্রতীক্ষিত এই প্রতিরক্ষা চুক্তি হওয়া অনেকের কাছে এই অঞ্চলের ভূ রাজনীতির নতুন মেরুকরণ। দর্শক, এই চুক্তি হওয়ার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশীয় ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের নীতি নির্ধারণী পর্যায়ে পরিবর্তন এসেছে। দক্ষিণ এশীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতি, অর্থনৈতিক নিরাপত্তা কর্মসূচি এবং পররাষ্ট্রনীতি পরিচালনার ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করে থাকে সিএসএ ব্যুরো। ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে ডোনাল্ড লুর জায়গায় নমিনেশন পেয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর। সিনেটের হিয়ারিং শেষে তিনি শপথ নিয়েছেন গত 23 অক্টোবর। শপথ নেওয়ার পর মালয়েশিয়াতে তার প্রথম বৈঠকটি হয় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে। ধারণা করা হচ্ছে দক্ষিণ এশীয় ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব কমানোর মিশন নিয়ে কাজ শুরু করেছেন পল কাপুর। সিনেটের শুনানিতে তিনি বলেছিলেন, ভারত মার্কিন সম্পর্ক শক্তিশালী করার মূল লক্ষ্য মূলত একটি মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করা, যা চীনের প্রভাব মুক্ত থাকবে। দর্শক, এই অঞ্চলকে চীনের প্রভাব মুক্ত রাখতে আমেরিকা বাংলাদেশকেও গুরুত্ব দেয়। ওয়াশিংটন তার বৃহত্তর চীন বিরোধী কৌশল বজায় রাখতে বাংলাদেশকে চীনের প্রভাব থেকে সরিয়ে আনার জন্য জরুরি পদক্ষেপ নিতে চায়। বাংলাদেশ নিযুক্ত হওয়ার জন্য মনোনীত রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেনের এরই মধ্যে সিনেটের শুনানিতে দেওয়া বক্তব্যে বিষয়টি তুলে ধরেছেন। তিনি সিনেট শুনানিতে বলেছেন, যদি তার মনোনয়ন নিশ্চিত হয় তবে তিনি বাংলাদেশ সরকার ও সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে চীনা কার্যক্রমের ঝুঁকিগুলো স্পষ্টভাবে তুলে ধরবেন। ইউএস স্টেট ডিপার্টমেন্টের সূত্রগুলো বলছে, ওয়াশিংটন নতুন একটি আইন নিয়ে মাঠে নামছে। সেটি হলো থিঙ্ক টুয়াইস অ্যাক্ট। এটির মাধ্যমে আমেরিকা এই অঞ্চলের দেশগুলোকে চীন থেকে অস্ত্র কিনতে নিরুৎসাহিত করবে। ক্রিস্টেনসেন তার বক্তব্যে বলেছেন, মার্কিন অস্ত্র ও সরঞ্জামগুলো বেশি দামি হওয়ায় বাংলাদেশের পক্ষে হয়তো সেগুলো কেনা সম্ভব নয়, কিন্তু তার বদলে মার্কিন লবির দেশ যারা কম দামে অস্ত্র বিক্রি করে তাদের কাছ থেকে অস্ত্র কিনতে চাপ দেবে। দর্শক, প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে ভারত মার্কিন লবিতে ঢুকে গেল, আবার দেশটি নিজে এখন অস্ত্র বানাচ্ছে। তাহলে কি ভবিষ্যতে ভারত থেকে অস্ত্র কিনতে মার্কিন সুপারিশ আসবে বাংলাদেশের কাছে? কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো, গত বছর ক্ষমতার পালা বদলের পর ভারত ও বাংলাদেশের সম্পর্ক অনেকেই মনে করেন এখন ইতিহাসের সবচেয়ে তলানিতে আছে দেশ দুটির সম্পর্ক। বিশেষ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের অনেক নেতা ভারতে আছেন। শেখ হাসিনা ভারত থেকে অনলাইনে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। এ নিয়ে বাংলাদেশ সরকার ভারতের কাছে নালিশ জানালেও ভারত সরকার কোনো ইতিবাচক প্রতিক্রিয়া দেখায়নি। আবার এই মুহূর্তে বাংলাদেশে ইউনূস সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় সংসদ নির্বাচন করা। কিন্তু তার জন্য যে পরিবেশ দরকার সেটি নেই বললেই চলে। বিশেষ করে সরকারের প্রধান 3 মিনিটের মধ্যে সংস্কার, গণভোট ও নির্বাচন নিয়ে শুধু মাঠে মারামারিটা বাকি আছে। রাজনৈতিক দলগুলো সরকারকে আস্থায় নিতে পারছে না। অন্যদিকে নির্বাচনের আগে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ার জন্য আন্তর্জাতিক চাপ বাড়ছে। এমন পরিস্থিতিতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা চুক্তির কারণে এই অঞ্চলের ভূ রাজনৈতিক দৃশ্যপট নতুন দিকে মোড় নিতে পারে কিনা সে প্রশ্ন অনেকে তুলেছেন। আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করেন, আমেরিকা ইন্দো প্যাসিফিককে চীনের প্রভাবকে সীমিত এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করতে চায়। এক্ষেত্রে ভারত আমেরিকার মেজর ডিফেন্স পার্টনার, কিন্তু বাংলাদেশ হলো এমন একটি কন্টেস্টেড স্পেস যেখানে চীনের সামরিক প্রভাব বাড়ছে। কয়েকদিন আগে চীন থেকে $2.2 বিলিয়ন J-10C ফাইটার জেট কেনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারের এক উপদেষ্টা। ফলে ভারত ও আমেরিকার কাছে সামরিক দিক থেকে বাংলাদেশ এখন একটি বাফার ইস্যু হয়ে যেতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে যেহেতু বাংলাদেশের জন্য সবচেয়ে স্পর্শকাতর ইস্যু অভ্যন্তরীণ রাজনীতি ও নির্বাচন, সেক্ষেত্রে ভারত ও আমেরিকার কাছ থেকে এই ইস্যুতে একই ধরনের বক্তব্য আসাটা একেবারে অনাকাঙ্ক্ষিত হবে না। বিশ্লেষকদের ধারণা, সেটি যদি হয়, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, রাজনৈতিক বিরোধীদের দমনপীড়ন, সাংবাদিক নির্যাতন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, এমন ইস্যুগুলো নিয়ে দুই দেশের পক্ষ থেকে একই ধরনের বক্তব্য আসতে শুরু করবে। ইউএস এর এশিয়া ব্যুরোর একটি সূত্র বলছে, বাংলাদেশ সহ দক্ষিণ এশীয় ইস্যুতে কাজ শুরু করেছেন পল কাপুর। নভেম্বরের শেষ সপ্তাহে কিংবা ডিসেম্বরের শুরুতে ভারত ও বাংলাদেশ সফরে আসতে পারেন পল কাপুর। ভারত ও বাংলাদেশে মার্কিন নতুন রাষ্ট্রদূতরা দায়িত্ব বুঝে নেওয়ার পরে পল কাপুর দেশ দুটির সফরে আসতে পারেন। এই সফরের পরপরই বাংলাদেশের প্রতি মার্কিন নীতির পরিবর্তনটা হয়তো পুরোপুরি ফুটে উঠবে।
মজার বিষয়, পল কাপুর এবং বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন দুজনই প্রতিরক্ষা বিশেষজ্ঞ, দুজনই চীন ও পাকিস্তান বিরোধী বলে পরিচিতি আছে। অধ্যাপক ইউনূস সরকারের সাথে আবার এই দেশ দুটির সবচেয়ে বেশি ভালো সম্পর্ক। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী হেগসেট ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তিটিকে দেখছেন ঐতিহাসিক মাইলফলক হিসেবে। বলছেন, দুই দেশের প্রতিরক্ষা বন্ধন এই চুক্তি হওয়ার আগে কখনো এত শক্তিশালী ছিল না, কিন্তু সামরিক দিক থেকে চীনের বলয় থেকে বের হওয়া বাংলাদেশের জন্য কঠিন। সেক্ষেত্রে আমেরিকার ভূ রাজনৈতিক অ্যাঙ্কর দিল্লির চোখে যদি পল কাপুর বাংলাদেশকে দেখেন, তাহলে অধ্যাপক ইউনূস সরকারের জন্য বিপদ আরো বাড়তে পারে। কারণ অনির্বাচিত সরকার হওয়ায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষে বিদেশের চাপ সামাল দেয়া বেশ কঠিন। এখন এ পর্যন্ত। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ঢাকায় পাকিস্তানি আইএসআই কার্যালয়, ভারতীয় নয়া থ্রেটে বাংলাদেশ, এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো। আপনারা খুব সূক্ষ্মভাবে যদি খেয়াল করেন যে গত 15 মাসে এই ইউনূস সরকারের আমলে বাংলাদেশে পাকিস্তানি তৎপরতা বেড়ে গেছে। সামরিক বেসামরিক কর্মকর্তারা প্রতিনিয়ত আসছে, দু দেশের মধ্যে অন অ্যারাইভাল ভিসা চালু হয়েছে যাতে খুব সহজে বাংলাদেশে ঢুকে পড়া যায়, এবং তারই প্রচেষ্টা হিসেবে প্রতিনিয়ত পাকিস্তান মন্ত্রিপরিষদ সদস্যরা আসছেন এবং পাকিস্তানের শীর্ষ জেনারেল থেকে শুরু করে সামরিক বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঢাকায় আসছেন। তারা কি শুধুমাত্র ঢাকার চেহারাটা দেখার জন্য এবং ঢাকা একটু বেড়ানোর জন্য আসছেন? নিশ্চয়ই তাদের সুদূর প্রসারী পরিকল্পনা থেকেই তারা ঢাকা অপারেশন কিংবা ঢাকা তৎপরতা বাড়িয়েছে, এবং যারই অংশ হিসেবে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর একটি শাখা কার্যালয়ের খবর পাওয়া যাচ্ছে রাজধানীতে। ভারতীয় গণমাধ্যম সূত্র বলছে যে বাংলাদেশের রাজধানী ঢাকায় এক বিশেষ কার্যালয় খুলল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই। ভারতের শীর্ষস্থানীয় গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে এমনই জানিয়েছে সর্বভারতীয় সংবাদ মাধ্যম। ভারতীয় গোয়েন্দা কর্তাদের মতে পাকিস্তান ও বাংলাদেশের এই পদক্ষেপ অত্যন্ত উদ্বেগজনক। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও গোয়েন্দা সম্পর্কের গভীরতা যে বাড়ছে, এটা তারই ইঙ্গিত বহন করে। 2024 সালে শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের অধীনে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সামরিক সহযোগিতা যে দ্রুত গতিতে বাড়ছে, তার এখন কোনো রাগ ঢাকের বিষয় নয়। গোয়েন্দা কর্মকর্তারা জানাচ্ছেন, ঢাকায় আইএসআই এর শাখার প্রতিষ্ঠা পাকিস্তানের গুপ্তচর সংস্থা এবং বাংলাদেশ সামরিক বাহিনীর মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতাকে আনুষ্ঠানিক রূপ দিয়েছে। আপনারা জানেন যে সম্প্রতি ঢাকা সফর করে গেলেন পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জা। বাংলাদেশের শীর্ষস্থানীয় সামরিক ও গোয়েন্দা কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। তারপরই এই আইএসআই এর শাখা প্রতিষ্ঠার খবর পাওয়া গেল। সূত্রের খবর, দুই দেশ বঙ্গোপসাগর এবং ভারতের পূর্ব সীমান্ত বরাবর আকাশসীমা পর্যবেক্ষণের জন্য একটি যৌথ গোয়েন্দা তথ্য ভাগাভাগি ব্যবস্থা তৈরিতে চুক্তিবদ্ধ হয়েছে। এই চুক্তির অধীনে ঢাকায় তাদের হাই কমিশনের ভিতরেই আইএসআই এর শাখা খোলার অনুমতি পেয়েছে পাকিস্তান। এখানে একজন ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে একাধিক গোয়েন্দা কর্মকর্তা নিয়োজিত থাকবেন। এছাড়া পাকিস্তান বাংলাদেশকে প্রতিরক্ষা সহযোগিতা দেবার ক্ষেত্রেও সম্মত হয়েছে। এর বিনিময়ে বাংলাদেশ পাকিস্তানকে সামরিক ও প্রযুক্তি ক্ষেত্রে ব্যাপক সহায়তা করার এবং যৌথ প্রশিক্ষণ এবং JF-17 থান্ডার যুদ্ধ বিমান ও ফাতা সিরিজ রকেট সিস্টেমের মতো সামরিক সরঞ্জাম সরবরাহের প্রস্তাব দিয়েছে। আপনারা জানেন যে ভারত এবং পাকিস্তান দুটো চিরবৈরী রাষ্ট্র। এমনিতেই পাকিস্তান, বিশেষ করে ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান নিয়ে ভারতের একটু বাড়তি মেধা খরচ করতে হয়, বাড়তি সময় খরচ করতে হয়, বাড়তি চাপ নিতে হয়, টেনশন নিতে হয়। কিন্তু নতুন করে 2024-এর পরিবর্তিত বাংলাদেশ ভারতের পূর্ব সীমান্তে অবস্থিত। এই বাংলাদেশ যেন ভারতকে আরেকটা নয়া টেনশন দিচ্ছে। ভারতের পূর্বাঞ্চলের স্পর্শকাতর সীমান্তের এত কাছাকাছি পাকিস্তানি গোয়েন্দা সংস্থার উপস্থিতি নয়াদিল্লির জন্য যে গুরুতর উদ্বেগের তা বলাই বাহুল্য।
সন্ত্রাসবাদ বিশ্লেষকদের মতে এই পদক্ষেপের ফলে এই এলাকার চরবৃত্তি, সন্ত্রাসবাদী কর্মকাণ্ড এবং সন্ত্রাসবাদের তহবিল প্রদানের আশঙ্কা বাড়বে। এছাড়া বঙ্গোপসাগর অঞ্চলে পাকিস্তানের সামরিক উপস্থিতি ভারতের সুরক্ষা পরিকাঠামোর জন্য হুমকি স্বরূপ। আপনারা জানেন যে ভারত এবং পাকিস্তান দুটো চির বৈরী রাষ্ট্র। এই বৈরী রাষ্ট্রের মধ্যে সব সময়, আজকে 1947 সালে দেশ বিভাগের পর থেকে ভারত এবং পাকিস্তান কখনো যে পুরোপুরি শান্ত হয়ে গেছে, শান্ত থেকে গেছে, এটি কিন্তু হয়নি। আজকে 1971 সালে স্বাধীনতার পর থেকে বলা যায় ভারত তাদের পূর্ব সীমান্ত, বর্তমান যেটি বাংলাদেশ, সেই বাংলাদেশ নিয়ে মোটামুটি খানিকটা টেনশন মুক্ত ছিল। আর গত 16 বছর তো টেনশন মুক্ত ছিলই, কিন্তু গত বছর 2024-এ পরিবর্তিত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর পূর্ব সীমান্ত নিয়েও ভারতের একটা বাড়তি চাপ বা টেনশন বেড়ে গেছে। এবং আরও এই যে নতুন নতুন খবর, বাংলাদেশের সামরিক তৎপরতা, সামরিক উপস্থিতি, সব খোঁজ খবর ভারত রাখছে। এবং ISI এর কার্যালয় বাংলাদেশে স্থাপন করাটা ভারতকে বাড়তি চাপে ফেলেছে নিঃসন্দেহে। এসব কারণে বাংলাদেশ একটা শান্তির ভূমি ছিল, একটা শান্তপূর্ণ ভূমি ছিল, সেই ভূমিটাও কিন্তু আজকে ভারতের হুমকিতে পড়ে গেল। নানা রকম গুজবের ডালপালা মাঝে মাঝেই উড়ে বেড়ায় আকাশে, আমরা কান পেতে শুনতে পাই এই বুঝি ভারত বাংলাদেশকে অ্যাটাক করলো। কিন্তু কেন অ্যাটাক করবে, এটার একমাত্র কারণ হচ্ছে এখানে পাকিস্তানি উপস্থিতি। এমনকি পাকিস্তানি জঙ্গিরা পর্যন্ত বাংলাদেশে এসে সীমান্ত এলাকায় তৎপরতা চালাচ্ছে, কর্মকাণ্ড চালাচ্ছে, বিভিন্ন সময় নানা খবরগুলো চাউর হচ্ছে। ভারতীয় গণমাধ্যমের এই খবরটা যদি সত্যি হয় যে ISI এর শাখা কার্যালয় বাংলাদেশের পাকিস্তান দূতাবাসে খোলা হলো, তাহলে এ কথা বললে কম হবে না যে বাংলাদেশ অন্ততপক্ষে ভারতীয় হামলা বা ভারতীয় আক্রমণের একটা লক্ষ্য বস্তুতে পরিণত হলো। বাংলাদেশকে নিয়ে আমরা ক্রমেই কোথায় যাচ্ছি? আমরা তথাকথিত গত বছরের লাল বিদ্রোহীরা বাংলাদেশের সরকারে এমন একটি সরকার বসিয়ে দিয়েছি যার খেসারত লাল বিদ্রোহীদেরও দিতে হবে। সেই সময়টা মনে হয় ঘনিয়ে আসছে। প্রায় গুজব আসে এই বুঝি ভারত বাংলাদেশকে একটা অ্যাটাক করেছে। কদিন আগেও একটা এমন খবর এসেছিল যে বাংলাদেশে হয়তো অ্যাটাক করেছে, কিন্তু সেটি পরে জানা গেল যে না। আজকে গুজব, আলোচনা বা যেটি হোক না কেন, বাংলাদেশ কিন্তু ভারতের লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে। বাংলাদেশের এখনকার পরিস্থিতির যদি উন্নতি না ঘটে, বাংলাদেশপন্থী সরকার যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয়, তাহলে বাংলাদেশ কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত যুদ্ধ এবং ভারতীয় হামলার কবলে পড়ে যাবে। কেউ ঠেকাতে পারবে না এইভাবে যদি চলতে থাকে। আমরা চাই না তেমনটা ঘটুক। নিশ্চয়ই একটা ভালো সিচুয়েশন ঘটবে, ভালো পরিস্থিতি তৈরি হবে, যে কোনো ভাবে একটা ইউটার্ন নেবে বাংলাদেশ, আমরা সেটাই প্রত্যাশা করি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।